ওকে, রেকর্ডিং শুরু। আমরা লাস্ট ক্লাসে কিছু পার্ট এবং ক্লাসের পরে অনলাইনে কিছু পার্ট আমরা হচ্ছে উইন লোড ক্যালকুলেশন শিখেছিলাম। সো উইন লোড ক্যালকুলেশন শিখে ফেলার ফলে যেটা সুবিধা হচ্ছে আমরা অনেকটাই বুঝে গেছি। তো আজকে আমরা একটু দ্রুত শেষ করতে পারবো আর কি, আশা রাখতেছি আর কি। আমি জানি না সবার কাছে বিএনপিসি আছে কিনা, থাকলে তাহলে আমার সাথে সাথে পেজ উল্টায় উল্টায় জিনিসটা দেখতে পারবো আর কি। So, earthquake load calculation according to BNBC 2020। সো আমরা আগের যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটারই আমরা এখন কাজ করব, এবং আগের মতোই সব দিকে 16 ফিট আর এদিকে হচ্ছে 20 ফিট। তার মানে আমার বিল্ডিংটা হচ্ছে 60 ফিট বাই 80 ফিট। আমরা যখন উইন্ড লোড ক্যালকুলেশন করেছিলাম তখন যে ব্যাপারটা ছিল, আমরা উইন্ড লোড চিন্তা করতাম স্টোরি 1 থেকে, কারণ উইন্ড বেস থেকে কাজ করে না। ঠিক আছে, কারণ আমি ধরে নিয়েছি যে আমার সয়েল হচ্ছে এখানে। হ্যাঁ, মানে এখানে সয়েল শেষ হয়েছে। তো যেখানে সয়েল শেষ হয়েছে সেখান থেকে উইন্ড কাজ করে, কিন্তু আর্থকোয়াক বেস থেকে এফেক্ট করবে। যখন আমি আর্থকোয়াক চিন্তা করব তখন পুরো ব্যাপারটাই বেস থেকে হবে। কথা কি বুঝাতে পারছি? ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে আমরা যেটা শিখবো, আমরা একটু যদি মনে করি, গত ক্লাসে শিখেছিলাম একদম বেসিক ফিজিক্স। ছোট্টবেলায় পড়েছি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, যেটা এফ সমান আসলে কি আসছে, প্রেসার ইনটু এরিয়া। হ্যাঁ, এই এই জিনিসটা আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো বিখ্যাত নিউটনের সূত্র এফ ইজ ইকুয়াল টু এম এ। মনে আছে কিনা? সেই ছোট্টবেলায় পড়েছিলে, কেউ কেউ ডিপ্লোমাতে পড়েছিলে। বলতো কোনটা কি বোঝায়, কেউ একজন একটু মাইক টান করে বলতো। স্যার ভর গুণন ত্বরণ। হ্যাঁ, ভর গুণন ত্বরণ। এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। তো আজকে আমরা এই বেসিক সূত্রটা নিয়ে শিখবো। তবে বইয়ে এফ এর জায়গায় লিখছে ভি, এম এর জায়গায় লিখছে ডব্লিউ, আর ত্বরণের জায়গায় লিখছে এস। বুঝাতে পারছি? ক্লিয়ার? জি স্যার। এখন এখানে ডব্লিউ কি? এখানে ডব্লিউ হচ্ছে বিল্ডিং এর ওয়েট, আমার বিল্ডিং এ কি কি ওয়েট আসতেছে সেটা। আর এস মানে কি? অ্যাক্সিলারেশন বা ত্বরণ। সঙ্গে যে বললো যে ভর ইন্টু ত্বরণ, সে ব্যাপারটা। তাহলে আমার এই ডব্লিউ মানে বিল্ডিং এ কতটুকু ওয়েট আছে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে ওয়েটের সাথে আমি ত্বরণ গুণ দিলে আমার বিল্ডিং এ আর্থকোয়াকের জন্য কি পরিমাণ শিয়ার ফোর্স আসবে বা কি পরিমাণ ফোর্স আসবে সেটা আমরা পেয়ে যাব। আমি এই কথা বুঝাতে পারছি? জি স্যার। ওকে। সো এখন এই জন্য কোয়েশ্চেনে এডিশনাল কি দেওয়া, এল এল মানে হচ্ছে লাইভ লোড। একটা বিল্ডিং এ কি কি লাইভ লোড আসতে পারে সেটা ধরে নিলাম, যে বিল্ডিং এ লাইভ লোড আসবে 60 PSF। মানে আমি ধরে নিচ্ছি এই বিল্ডিং এ আমার 60 পাউন্ড পার ফিট স্কোয়ারে লাইভ লোড এটা হতে পারে। ক্লিয়ার? হুম। পিডব্লিউ এটাকে বলা হয় পার্টিশন ওয়াল লোড। ঠিক আছে, পার্টিশন ওয়াল লোড মানে আমরা ছাদ ঢালাইয়ের পর এখানে আমি বিভিন্ন ব্রিক ওয়াল দিতে পারি। তো এই ওয়ালের জন্য যে লোডটা আসবে সেটাকে বলছি আমরা 20 PSF লোড। তো এটা পড়ানোর মাঝে একটু বলে দেই। স্যার। বুঝতে পারছিস? স্যার কিছু তো শোনা যায় না। স্যার কি নেটওয়ার্ক প্রবলেম হলো নাকি? শোনা যায়?
শোনা যায়। আর নেট প্রবলেম মনে হয়। প্রবলেম হয়েছে মানে এখানে হঠাৎ করে নেটের ঝামেলা হয়েছে, যাই হোক হোয়াট এভার। ওকে, কোন বন্ধু শুনছো তোমরা বলো তো একটু। স্যার পিডাব্লিউ। স্যার পিডব্লিউ। হ্যাঁ, যেটা বলতে নিয়েছিলাম যে যদি ওয়ালের পরিবর্তে আমরা গ্লাস ইউজ করি, হ্যাঁ অনেক জায়গায় দেখবা অনেক অফিসে গ্লাস ইউজ করে, মানে একটা রুমের সাথে একটা রুম গ্লাস দিয়ে পার্টিশন দেয়। সো এটা করলে যেটা সুবিধা হয়, আমার লোডটা পিডব্লিউ কমে যায় আর কি, আমি পার্টিশন ওয়াল লোডটা কমাইতে পারি। আর এফ এফ, একে বলা হয় ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ আমি ধরেছি কি হলো? বুঝতেছি না, কিছু কিছু তো শুনতে আরে পারতেছি না। স্যার নেটওয়ার্কের আরে সমস্যা। নেটের টাঙ্গায় সমস্যা। নাকি ঝামেলা হয়েছে রে, কি হয়েছে? তোমরা লিজা, চানগাঁওবাসী, তোমরাই জানো, আমরা এখন দূরের বাসিন্দা, আমরা জানি না। এটা হলো সানগাওয়ের স্পেশাল ফিচার। ও আচ্ছা সরি, লিজা আসলে তুই যে বললি রেকর্ড হচ্ছে, একটু রেকর্ড আগে, হচ্ছে, রেকর্ড হচ্ছে, চুপ থাক। কিভাবে ফিজিক্যালি ক্লাস নেওয়ার চিন্তাধারা করে, এক্সাম নেওয়ার চিন্তাধারা করে কিছু বুঝি না। এক্সাম তো নিবে নেক্সট উইকে। ওই তো স্যাররা বলে কোনো সমস্যা নেই, একটু আগে দুইজনে ধরে নিয়ে গেছে, এই হচ্ছে সেটাই তো সমস্যা নেই। বলতেছি, কিন্তু ফিজিক্যালি নেয়ার কিসের এত দরকার? এমনি তফসিল ঘোষণার পর দেশের অবস্থা খারাপ হবে। 608। ইয়েস স্যার। অ্যাটলিস্ট আমার পরীক্ষা অনলাইনে দিলে কিন্তু ভালো হবে না, বুঝছো, ফিজিক্যালি দাও। জি স্যার, এটাই এটাই আপনার পরীক্ষা। বুঝতে পারছি, কিন্তু স্যার আমাদের দিকটা অন্য তো যে স্যার করছি বিবেচনা হোক, করতে হবে। আমারটা অনলাইনে দিও না। স্যার আপনারটা অনলাইনে দেওয়ার দুঃসাহস কারণ নাই স্যার। আর আপনার পরীক্ষাটা আপনার বাসায় চলে যাবো স্যার আমরা সবাই। ওকে, ক্লাসে অনেক ইন্টারাকশন হয়ে গেল। যাই হোক, তিনটা লোড বলতে বলতে সময় চলে গেছে। সো আমার তিন ধরনের লোড বিল্ডিং এ ভার্টিক্যালি এটা আসতে পারে, ঠিক আছে। আরেকটা আছে ডেড লোড। আচ্ছা, ফ্লোর ফিনিশ কার জন্য? ফ্লোর ফিনিশ হচ্ছে যদি আমি টাইলস ইউজ করি বা অনেক জায়গায় ক্ষেত্রে মোজাইক ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এই লোডটা আসে। অ্যাজ ইউজুয়াল আমি ঢাকার জন্য করব, আর তোমাদের হচ্ছে লোকেশন আলাদা করে দেওয়া আছে আর কি। ওকে, কথাটা শুনতে পাই নাই, কেউ শুনতে পাইছো? কিছু একটা আওয়াজ আসছে। তুমি হচ্ছে একটু ওই চ্যাট বক্সে লিখে ফেলো, বাংলায় লেখো। হ্যাঁ, আমি দেখি উত্তর দেওয়ার চেষ্টা করি। কি দূরে দাগ দিয়ে কি বুঝাইলো? এল এল হচ্ছে লাইভ লোড, এল এল হচ্ছে লাইভ লোড, পিডব্লিউ হচ্ছে পার্টিশন ওয়াল লোড, এফ এফ হচ্ছে ফ্লোর ফিনিশ। আর আমি লোকেশন ঢাকার জন্য করতেছি, ঠিক আছে। ওকে, সো আমি জানি না সবার কাছে হাতে মনে হয় বিএনবি আছে কিনা জানি না, যদি থাকে তাহলে পেজ 3196, এই পেজে এই টেবিলে, হ্যাঁ, প্রতি জেলার জন্য জেড এর ভ্যালু বলা আছে। এটাকে বলা হয় জোন কোফিশিয়েন্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার স্যার। আরেকটা বার বলতে স্যার। কোনটা বলবো? জি স্যার পাইছি। এখনো বুঝি না, যাই হোক। সিসমিক জোন কোফিশিয়েন্ট জেড। সো এই জেড এর ভ্যালুটা আমরা পাবো পেজ
3196 বিএনবিসি তে। তো সেখানে প্রতিটা জেলার জন্য জেড এর ভ্যালু কত সেটা বলা আছে। আমার জানা মতে সিলেটের ভ্যালু সবচেয়ে বেশি, 0.36। সিলেটে জেড এর ভ্যালু 0.36। পুরা বাংলাদেশকে পূর্বে পূর্বের বিএনবিসি কোডে পুরা বাংলাদেশকে তিনটা জেলায় বিভক্ত করা হতো, তিনটা ভাগে বিভক্ত করা হতো, মানে তিনটা জেড এর মান দ্বারা পুরা বাংলাদেশকে বিভক্ত করা হতো। এখন বাংলাদেশকে চারটা ভাগে বিভক্ত করা হচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো 10 বছর পরে যে নতুন কোড আসবে সেক্ষেত্রে পাঁচটা ভাগে ভাগ করতে পারে অথবা চার ভাগে রাখতে পারে। এখন এত ভাগ করার কারণ কি? তাহলে ডিজাইন করতে সুবিধা হয়, বা ইঞ্জিনিয়ার আগে থেকে বুঝতে পারবে যে কোনটা বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। তার মানে সিলেটের দিকে যদি কারো বাসা থাকে, সিলেট সুনামগঞ্জের দিকে যদি বাসা থাকে, ওই জায়গায় হাই রাইজ বিল্ডিং করা খুবই কষ্ট, ডিজাইন করা খুবই কষ্ট, অনেক চিন্তা ভাবনা করা লাগে। এখানে হাই রাইজ বিল্ডিং করা খুবই ঝামেলা। ইভেন যারা যদি ভবিষ্যতে কেউ রিসোর্ট বানানোর চিন্তা ভাবনা করো, হাই রাইজ রিসোর্ট, হাই রাইজ হোটেল, সেটাও খুবই রিস্কের একটা বিষয় সিলেট বা সুনামগঞ্জের দিকে। এক্ষেত্রে লো রাইজ বিল্ডিং করা যেতে পারে, বাট হাই রাইজ বিল্ডিং করা খুবই রিস্ক। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো ঢাকার জন্য মনে হয় জেড ভ্যালু মনে হয় 0.2 দেওয়া ঢাকার জন্য। সো প্রতিটা জেলার জন্য ভ্যালু আলাদা করে দেওয়া আছে। ক্লিয়ার? সবার সামনে মনে হয় বিএনবিসি নাই, বাট তোমরা হচ্ছে পরবর্তীতে রেকর্ডিং দেখে পেজ গুলো একটু দেখে নিও, স্যার আছে স্যার, বা সমস্যা এটা নেই। আছে স্যার। ওকে থাকলে ভালো। ওকে, এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমি যেটা বলবো, রিয়েল লাইফে যখন তোমরা করবা, রিয়েল লাইফ আবার বলি, যখন ভবিষ্যতে যখন করবা, যদি রিকার্ড ডিজাইনে যাও, সেক্ষেত্রে অবশ্যই এই টেবিল দেখে জেড ভ্যালু লিখবা না। তোমরা হচ্ছে এই ম্যাপ দেখে করবা। এখন কথা হচ্ছে ম্যাপ দেখে কেন সেটা ব্যাখ্যা দিই। সাপোজ ধরলাম এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে রাজশাহী। তো তুমি দেখবা ম্যাপের মধ্যে এইভাবে একটা দাগ পড়ে গেছে, মানে রাজশাহীর কিছু উপজেলা বা কিছু অংশে জেড এর ভ্যালু একরকম, ধরো কিছু অংশে 0.2, আবার দেখবা কিছু অংশে মনে হয় 0.26, মানে দুই রকম ভ্যালু পাবা আর কি। আমি কথা বুঝতে পারছি? কিন্তু তুমি দেখবা যদি টেবিল দেখো, টেবিলে দেখবা রাজশাহীর জন্য একটা মান লেখা। জি স্যার। তার মানে ম্যাপ দেখতে হবে কেন? তার মানে দেখো তুমি কিন্তু ম্যাপটা দেখলে কিছু উপজেলার অঞ্চলে তুমি জেড এর মান কিন্তু ভিন্ন ধরে করতে পারতেছো, সেক্ষেত্রে খরচ কমাইতে পারো তুমি। তো এই জন্য ম্যাপ দেখতে বলি আমি। বুঝতে পারছি? তুমি দেখবা অনেক জেলার উপরে এরকম দাগ পড়ে গেছে, তার মানে কি এই জেলায় দুই রকমের জেড ভ্যালু পসিবল, দুইটা লোকেশনে দুই উপজেলায় দুই রকম হতে পারে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, তবে এটা কেমনে করবো স্যার? এটা তো এখন তুমি যে ম্যাপে যাবা সেই ম্যাপের দেখবা ওই জেলায় ওই উপজেলায় ম্যাপের বড় ম্যাপ, ওই ম্যাপের বড় সাইজ পাওয়া যায়, সেক্ষেত্রে তুমি উপজেলা বুঝতে পারবা আর কি। ইভেন তোমার যেটা জেলা, তুমি ম্যাপ দেখলে তুমি চিনতে পারো যে তোমার জেলার কোন দিকে কোন উপজেলা পড়ছে, কোন দিকে কোন থানা পড়ছে। কথা বুঝতে পারছি? জি স্যার। মানে যে যেখানে থাকে সে সেখানে এক্সপার্ট। এখন তুমি যে এলাকা ডিজাইন করবা, তুমি ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে বলে দিবে যে সে কোন সাইডে পড়ছে। বাট এখন তো গুগল ম্যাপের যুগ, তুমি নিজে বুঝতে পারবা আর কি। সো আমরা টেবিল ধরে করতে রেকমেন্ড করি না, তবে পরীক্ষায় বা টাস্কের জন্য টেবিল ধরে করলেই হবে। বাট রিয়েল লাইফে বিএনপিসি একটা ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপটা দেখে দেখে আমরা কাজ করব। ঠিক আছে? ওকে, এখন ওই যে আমি বলেছিলাম আমার যে সূত্র ভি ইজ ইকুয়াল টু এস ডব্লিউ, এখানে এস মানে কি বলেছিলাম কারো মনে আছে? এখানে এস মানে ছিল কি ত্বরণ? না না, বিল্ডিং ত্বরণ ত্বরণ তরণ স্যার, এস মানে তরণ স্যার। ত্বরণ। ঠিক আছে, এই যে ত্বরণ, এই ত্বরণটা বের করার সূত্র আমার কোড কি বলতেছে, 2/3 জেড আই বাই আর ইন্টু সিএস। তার মানে আমার এই এই ত্বরণ বের করার জন্য যা যা লাগবে সেখানে আমি এখন পর্যন্ত জেড পেয়ে গেছি। বুঝতে পারছি? স্যার বুঝলাম না, একটা বার বলেন স্যার। এখন আমার শুধু কি লাগবে, তুমি সূত্রের দিকে তাকাও, সূত্রে যা যা লাগবে আমি সবই পাইছি, মানে জেড পাইছি কিন্তু আই পাই নাই এখনো, আর পাই নাই, সিএস পাই নাই। আমার জেড এর ভ্যালু কত বলো তো?
0.2। হ্যাঁ, তাহলে আমি আচ্ছা, জেড এর তুমি ভ্যালু বুঝে পেয়ে গেছো। গেছি। 0.20। কি বুঝাতে পারছি? তার মানে আমি আমি আমার জেড এর ভ্যালু পাইছি, তাহলে এখন আমার কি বাকি? আই। আই মানে কি? স্ট্রাকচার ইন্ডিকেটর। ইম্পর্টেন্স ফ্যাক্টর। এখন বলবা স্যার, আই তো উইন্ডেল লোডে পড়ছিলাম, ওই আই না। আর্টওয়ার্কের জন্য একরকম আই, উইন্ড লোডের জন্য আরেক রকম আই। বুঝতে পারছি? তার মানে উইন্ড লোডে তুমি যে ইম্পর্টেন্স ফ্যাক্টর পড়েছো, সেই ইম্পর্টেন্স ফ্যাক্টর এখানে ইউজ করলে লাভ হবে না। বুঝাইতে পারছি? ওকে, আরেকটা কি বলেছে? আর। আর মানে কি? রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। সো আমার কোন ধরনের আমি স্ট্রাকচার বানাবো, সেই স্ট্রাকচার অনুযায়ী আমার রেসপন্স রিডাকশন করা হয়, মানে ত্বরণটাকে রিডাকশন করা হয়। মানে আমি যদি বেশি শক্তপোক্ত বিল্ডিং করি, তাহলে কি হবে? আর এর ভ্যালু ওই অনুযায়ী বাড়বে, ওই অনুযায়ী বেড়ে আমার ত্বরণটা কমাই দিবে। আর ত্বরণ কমাইলে কি আসবে? ফোর্স কম আসবে, তাই না? জি স্যার, কম। ওকে, ওকে ফাইন। এখানে একটা কথা বলছে, কখনোই আই বাই আর এর রেশিও ক্যান নট বি গ্রেটার দেন 1। তারপর তুমি যে আয়ের ভ্যালু পাবা এবং আর এর যে ভ্যালু পাবা, সেটা যেন ভাগফল কখনোই একের চেয়ে বড় যেন না হয়। কখনোই হয় না, বাট তাও একটু বলে দিল আর কি। কারণ এমনি আর এর ভ্যালু এমনি বেশি হয়, কখনো এই কাটাকাটি করে এক আসে না। ওকে, আমাদের আই লাগবে, আর লাগবে, আর লাগবে কত? সিএস। আমরা জেড পেয়ে গিয়েছি। ওকে, বলছে এই যে সিএস, এটাকে বলা বলা হচ্ছে নর্মালাইজড অ্যাক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম। সেটা পাবো কিভাবে? সেটা পাবো বিল্ডিং পিরিয়ড এন্ড সয়েল টাইপ। আমার মাটির কি অবস্থা, সেই মাটির টাইপ বুঝে আমি এটা, আমার ত্বরণ কোনটা হবে, সেই সূত্র আমি ইউজ করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? মানে স্যার সয়েল টেস্ট করার পরে যে রিপোর্টটা সেটা কি স্যার এটা? হ্যাঁ, হ্যাঁ, সয়েল টেস্ট করার পর আমি বুঝতে পারবো আমার সয়েল টাইপ কি। বিএনডিসি কোডে সয়েলকে মনে হয় 6টা টাইপে বিভক্ত করা হয়েছে। এখন তোমাদের একটা চিকন বুদ্ধি শিখিয়ে দেই। অনেকেই গ্রাম বাংলার অনেক লোকই সয়েল টেস্ট করতে চায় না। যদি না চায়, বলে দিবা ডি টাইপ সয়েল। ডি টাইপ সয়েল হচ্ছে সবচেয়ে বাজে সয়েল। এখন যেহেতু ওই লোকটা খরচা করবে না, সয়েল টেস্ট করবে না, ধরো ও সয়েল টেস্ট করে, ধরলাম সয়েল টেস্ট করে 10 টাকা লাগবে, জাস্ট এনে বুঝাচ্ছি 10 টাকা লাগবে সাপোজ। তো 10 টাকাটা সয়েল টেস্ট করে, ধরো সে বুঝলো তার সয়েল বি টাইপ সাপোজ। এখন এটা 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 বোঝার ফলে যেটা হইতো, তার হয়তো কিছু খরচ কমতো ওদিক থেকে। ধরো ওদিক থেকে বিল্ডিং করতে গিয়ে তার ধরো লাগতো 70 টাকা বিল্ডিং করতে, তার তার টোটাল বাজেট কত হইলো? কত খরচা গেল? 80 টাকা। 80 টাকা। 80 টাকা স্যার। ওকে, এখন তুমি যারই বলবা, যারা নাকি যে গ্রাম বাংলায় যারা লোকাল পিপল যখন বিল্ডিং বানাবে, 2 তলা 3 তলা বিল্ডিং, হ্যাঁ, সয়েল টেস্ট করতে চাবে না। এখন না স্যার, সেক্ষেত্রে এটা তুমি, তো তার মানে কি, তার মানে তুমি তারা বলে দিবা ডি টাইপ সয়েল, এবং তার সয়েল টেস্টে কত টাকা লাগলো? 0 টাকা। 0 টাকা। ঠিক আছে, 0 টাকা লাগলো, কিন্তু ওই বিল্ডিং করতে গিয়ে দেখা গেল তার 110 থেকে 120 টাকা খরচ পড়ে গেল। আর তুমি ডিজাইন করে যে পরিমাণ রড পাবা, স্যার বুঝিনি 120 টাকা খরচা নেটওয়ার্ক। করবে। এখন ডি টাইপ হচ্ছে সবচেয়ে পোর সয়েল, সবচেয়ে পচা সয়েল। তো ওই সয়েলের জন্য অ্যাক্সিলারেশন বেশি আসবে, অ্যাক্সিলারেশন বেশি আসলে ফোর্স বেশি আসবে, ফোর্স বেশি আসলে রড বেশি দিতে হবে, রড বেশি দিলে, রড বেশি দিতে হবে, কলামের সাইজ বড় হবে, কনক্রিট বেশি লাগবে, সব থেকে খরচ বেড়ে যাবে। পরে বলবেন। জি স্যার। বুঝছো? এই জন্য সয়েল টেস্ট করা ইম্পর্টেন্ট। জি স্যার, আমার পকেটে টাকা বেশি উঠবে স্যার। ঠিক আছে, সো আলটিমেটলি ওই লোকের টাকা যাবে, এদিক দিয়ে না গেলে ঘুরে যাবে আর কি। বুঝছো? জি স্যার। তো মানুষের এটা বোঝা, এই জন্য মাঝে মধ্যে মনে করি দেশে 2-1টা ভূমিকম্প হওয়া উচিত, হইলে মানুষজন তখন একটু ইঞ্জিনিয়ারের গুরুত্ব বুঝবে। বুঝছো? জি স্যার। আসলে স্যার ঢাকায় বেশি করে হচ্ছে, এখনই হয় স্যার, আমার ভেঙে যাচ্ছে তো, সমস্যা নেই। ওকে, সো তখন হচ্ছে মানুষ একটু ইঞ্জিনিয়ারিং কদর করবে। মানে মানুষ প্রবলেমে না পড়লে কখনোই বুঝে না। যেমন মানুষ যখন কোভিড আসলো, করোনা আসলো, তখনই মানুষ বুঝলো যে মাস্ক পরার একটা প্রয়োজনীয়তা আছে। তো মানুষ আসলে বিপদে না পড়লে কখনোই কিছু বুঝে না। এটা সত্য ওকে, স্যার। তো এই জন্য মানুষের মাঝে মাঝে বিপদে পড়া উচিত।
নাহলে জ্ঞানী মানুষের কোনো গুণ নাই, ঠিক আছে? এই সবসময় দেখবে খালি টিকটকারদের গুণগান গাইবি গাইবি সবাই। ওকে, এবার আসি। সো এই যে এখানে লিখছে সয়েল টাইপ 5 ধরনের বলতেছে, SA, SB, SC, SD, SE, ঠিক আছে? সো তোমরা ডি বা ই একটা বলে দিতে পারো যে নাকি সয়েল টেস্ট করে চাইবে না, ঠিক আছে? যে লোক টেস্ট করে চাবে না তার ডি বা ই একটা বলে দিও। জি স্যার। ওকে, এখন এখানে আমার 4টা সূত্র দেওয়া আছে, বুঝতে পারছি? 4টা সূত্র দেওয়া আছে। এই 4টা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র কাজে লাগবে, যে কোনো একটা সূত্র কাজে লাগবে। কথা বুঝতে পারছি? এবং কথা হচ্ছে বলতে পারো স্যার আমি কিভাবে বুঝবো কোন সূত্র আমার কাজে লাগবে? তো সেটা বোঝানোর জন্য একটু আমি হালকা একটা এক্সাম্পল দেই। সাপোজ ধরো, জাস্ট ধরো যে তোমার বিল্ডিং এর টাইম পিরিয়ড এটা আসছে, ধরলাম 0.3 সেকেন্ড, জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, ঠিক আছে? মানে জাস্ট ধরো, জেড এর মান স্যার নাকি? জেনেবার না, টাইম পিরিয়ড, বিল্ডিং এর টাইম পিরিয়ড টি, এটার সূত্র আছে দেখবো না আমরা, ঠিক এনে বের করে। জাস্ট ধরো যে তোমার বিল্ডিং এর যে হাইট, যে পরিমাণ উঁচু, সেই অনুযায়ী টাইম পিরিয়ড হচ্ছে 0.3 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, 0.3 সেকেন্ড আসছে। এবং ধরো সাপোজ ধরো তোমার আসছে বি টাইপ সয়েল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বি টাইপ সয়েলে আমার 0.3 সেকেন্ড কার মাঝে পড়ছে বলো তো? টিবি এবং টিসির মাঝে পড়ছে না? জি আমার স্যার, যে দুটো টি মাত্র। আসলো, এসবি এই ভ্যালুটা এসবি কার তে কার মাঝে আসছে? টিবি জিরো আর টিসির পয়েন্ট মাঝে। ওয়ান ফাইভ থেকে বড়, 0.5 থেকে হ্যাঁ, ছোট। হ্যাঁ, তাহলে এটা কি এটার সাথে মিলে না? জি স্যার, টিভি থেকে বড় স্যার আর টিভি হ্যাঁ, পিসি থেকে ছোট। হ্যাঁ, তাহলে আমার সূত্র তখন কোনটা দাঁড়াবে? এটা, বুঝছো? কারণ স্যার আমাদের এইগুলো চেক করা লাগবে যে শর্তগুলা, হ্যাঁ, যে আসলে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো সেটা বোঝার জন্য কি করতে হবে, এইভাবে চেক করা লাগে, বুঝতে পারছি? তাহলে তো আমাদের টি এর মানটাকে বের করতে হবে, তারপরে কোন হ্যাঁ, সূত্র টি মানটা বের করতে হবে, টি এর মানটা বের করতে হবে, সয়েল টেস্টটা করা লাগবে। যেহেতু আমি এরপরে স্লাইড স্লাইড তো চেঞ্জ করবো, তখন তো আমি ব্যাক করে বুঝতে পারবো না, এখন এখন একটু বুঝা নিলাম, বুঝছো? জি স্যার। ওকে, আবার দেখি তোমাদের আবার একটা প্রশ্ন করি। ধরলাম তোমার ডি টাইপ সয়েল সাপোজ, আর তোমার টাইম পিরিয়ড আসলো 3 সেকেন্ড, তাহলে কোনটা সূত্র ইউজ করবা? 1, 2, 3, 4 এর মধ্যে কোনটা ইউজ করবো সূত্র? টিডি স্যার 2 আর নম্বরটা। ফোর্থ। ডি টাইপ সয়েল আর তোমার টাইম পিরিয়ড আসছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। স্যার 2 নম্বরটা স্যার। ভালো করে দেখো। 3 সেকেন্ড। 4 নম্বরটা স্যার, 4 নম্বর। ইয়েস, ইয়েস, 4 নম্বরটা। ক্লিয়ার? জি স্যার, তিনের থেকে তো বড় হওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা ধরো, এবার আবার এখানে আসি। সর্বোচ্চ 2 আছে, 2 এর থেকে ধরলাম বড়। তোমার সি টাইপ এবং তোমার টাইম পিরিয়ড আসছে 0.9 সেকেন্ড, কোন সূত্র ইউজ করবা? সি আর ডি, 3 নম্বর স্যার। 3 নম্বরটা, বুঝছো? তার মানে আমি কোন সূত্র তরণের জন্য ইউজ করব, কথাটা বুঝো। তুমি কোন সূত্র তরণের জন্য ইউজ করবা তার উপর, তার সেটা কার কার উপর ডিপেন্ড করে, সয়েল টাইপ কি এবং তোমার বিল্ডিং স্ট্রাকচার টাইম পিরিয়ড কি। আমি কি বুঝাতে পারছি? দুইটা জিনিস, টাইম পিরিয়ড একটা আর একটা হচ্ছে হ্যাঁ, টাইপ। সয়েল টাইপ। ওকে, এবার আসি আরেকটা জিনিস আছে, যদিও এটা নর্মালি পেঁচায় না মানুষজন, আমি পেঁচাই। বাই ডিফল্ট ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর, তোমরা অলরেডি ড্যাম্পিং জানো, আমরা লাস্ট সেমিস্টারে পড়ছিলাম। বাই ডিফল্ট ধরা হয় আমরা যে বিল্ডিং করব সেখানে 5% ড্যাম্পিং আছে, এটা ধরা হয়। এখন বলো ড্যাম্পার ইউজ করলে জন্য কি লাভ হয় বলো তো? স্যার টেম্পার ইউজ করলে স্যার আমাদের অ্যাক্সিলারেশন কমে যায় স্যার, ভেলোসিটি কমে, ইয়েস, অ্যাক্সিলারেশন কমে যায় স্যার। ইয়েস। সো বাই ডিফল্ট ধরা হয় 5% এবং বলছে
5% ধরলে ইটার মান কত হয়? 1। ইটার মানটা কত হবে? 1। ক্লিয়ার? এটা সমস্যা নেই। বাই ডিফল্ট যদি কোশ্চেনে কিছু বলা না থাকে তুমি ইটার মান কত ধরো? 1 ধরবা। আচ্ছা, বলছে বাট যদি তোমাকে তুমি ভিসকাস ড্যাম্পিং কত ইউজ করছো, ড্যাম্পার কত ইউজ করছো, সেটা যদি পার্সেন্ট আকারে বলে দেয় সাপোজ, হ্যাঁ, এখানে 5% যদি অন্য পার্সেন্ট গুলো দেয়, তাহলে বলছে এই সূত্র ইউজ করতে। এই সূত্রটা কিরকম একটু ব্যাখ্যা দিই। তাহলে এটা সমান √10 ভাগ 5 প্লাস এই যে ড্যাম্পিং, মানে এটাকে এইভাবে লেখছে, জেড আকারে লেখছে, বুঝছো? স্যার এটার নাম কি স্যার? স্যার এটা এটা নাম এটা এটার নামকে বলা হয়, গ্রিক ভাষায় বলা হয় জেডটা। যেটা। জেডটা, ঠিক আর আছে? স্যার এটা আচ্ছা, মান এখন মান পার্সেন্টে ধরো তোমাকে এখন বললো, ধরো কোয়েশ্চেনে আমি বললাম যে 30% দেওয়া, তাহলে তুমি নিচে কত আচ্ছা বসাবা? 30। 30 দেখো তো কত আসে, 5 ক্যালকুলেটর বসে প্লাস কত আসে দেখো। কত আসে? স্যার 0.53। 0.53। তার মানে কি দেখো, এটা মান কমে যাচ্ছে, এটা মান কমা মানে কি সে ত্বরণটাকে কমায় দিচ্ছে। তার মানে ড্যাম্পার থাকলে ত্বরণটা কমে যায়, বুঝছো? জি স্যার আচ্ছা, 0.53 যদি আসে, বাট 0.5 আমি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কোডে আমার কি বলছে, যাই আসুক না কেন সেটা 0.55 এর 0.5 সমান দেওয়া তার চেয়ে বেশি। তার মানে তোমার 53 আসলেও তুমি পরীক্ষায় কি লিখবা? 5 5 মানে 5 ওটা সমান হবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো যেহেতু আমরা রেগুলার বেসিসে ড্যাম্পার বিল্ডিং ইউজ করি না, ঢাকা শহরের হাই রাইজ ফ্যাক্টরি না হলে, সো এই জন্য এটা নাকি মাথা কামায় না। সো বাই ডিফল্ট এটার মান হচ্ছে 1, বুঝছো? কিন্তু ড্যাম্পার থাকলে সেই ক্ষেত্রে এভাবে হিসাব করে বের করতে হয়, বুঝতে পারছি? স্যার এটা কি ক্লিয়ার? ওই বিল্ডিং এ ড্যাম্পার ইউজ করা হয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে আমার কাজ করা তার লাগবে। উপর ডিপেন্ড করে, তার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তাহলে তো ত্বরণ ড্যাম্পার ইউজ করা মানে কি, ত্বরণ কম, ত্বরণ কম মানে কি ফোর্স কম, ফোর্স কম মানে কি তাহলে ওই বিল্ডিং তো আগে থেকেই শক্তিশালী, তাহলে রড আর তার মানে একটু জি কম, স্যার ওর জন্য রড রড আলাদা। রড কম লাগবে, ডিজাইনে কম খরচ করতে হবে। জি স্যার। পার্সেন্টেজ থাকলে আমরা সূত্র ইউজ করবো, তাই তো? বুঝিনা, আরেকবার একটু। মানে পার্সেন্টেজ আকারে থাকলে আমরা সূত্রটা ইউজ করবো, আদারওয়াইজ আমরা ওয়ান ধরে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তুমি কাছে প্রথম ক্লাসে আসলা? না স্যার, তোমার তো ক্লাসে আমি দেখি না। আর একটু অসুস্থ আমি স্যার, একটু জ্বর। তুমি কি আমার লাস্ট সেমিস্টার থেকে জ্বর? আমার কোর্সে তোমার লাস্ট সেমিস্টার মানে আসো না ঠিক মতো। না স্যার, আসছি স্যার। এত অবস্থা কিন্তু সমস্যা। ওকে, আমরা আগাই। স্যার একটা জিনিস স্যার, আমরা বিল্ডিং এর ট্যান্ডিং বার ইউজ করবো কোথায় স্যার? এটা কি বেজে ইউজ করা লাগবে কি স্যার? এখানে বেজের ড্যাম্পারও আছে, কোথায় কোথায় যেটা করে এরকম ক্রস ড্যাম্পার দেয়, দুইটা কলামের মাঝখানে এরকম ক্রস ক্রস দেয়, এরকম করে দেয়, ক্রস ড্যাম্পার দেয়। স্যার এটা আসলে আমাদের এগুলো একটু ফিজিক্যালও দেখা উচিত, তাহলে একটু জিনিসটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, ফিজিক্যাল দেখা উচিত। এটা হচ্ছে এই যে এখানে ওই আশুলিয়াতে নরসিংপুর একটা গার্মেন্টস আছে, ওইখানে ইউজ করছে এটা আমার জানা মতে। আর অনেক গার্মেন্টস এটা ইউজ করে। ও, এটা কি স্যার যে আপনার মানে যেগুলো গার্মেন্টস ফ্যাক্টরি, মানে যেখানে বেশি লোডের ই করে? হ্যাঁ, কারণ যেখানে হচ্ছে ফ্যাক্টরি তো বড় বড় মেশিন আছে, তো তারা হচ্ছে এটা ইউজ করে। বুঝতে পারছি। অথবা যদি প্রচুর হাইরাইজ বিল্ডিং হয়, 20 তলা 30 তলা, সেই ক্ষেত্রে এখানে ওই সকল বিল্ডিং এগুলো ইউজ করা হয়। জি স্যার। জি স্যার। ওকে, এবার আসি আমরা একটু শিখি যে সয়েল টাইপ কিভাবে বের করতে হয় সেটা একটু জানি। তো সয়েল টাইপ বের করার এরকম 3টা সূত্র আছে। সো আমার জানা মতে বাংলাদেশে শুধু এটা প্র্যাকটিস বেশি হয়। বাকিগুলা হচ্ছে বাকি টেস্টগুলো বাংলাদেশে খুব একটা বেশি প্র্যাকটিস হয় না আমার জানা মতে আর কি। বাংলাদেশে শুধু এসপিডি টেস্টটা সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ, এসপিডি টেস্ট যেটা বলে সয়েলে। এছাড়া বলে শিয়ার টেস্ট আছে, এটাকে বলে শিয়ার টেস্ট বলে।
আর এটা নামটা ভুলে গেছি, এটা কি যেন ডিস্ক টেস্ট বলে আর কি, মানে সয়েল অনেক ধরনের টেস্ট আছে। সো এগুলা খুব একটা বাংলাদেশে প্র্যাকটিস হয় না, বেশি প্র্যাকটিস হয় হচ্ছে এটা। সো আমরা আপাতত এই সূত্র দিয়ে একটু দেখি ক্যালকুলেশন করা শিখি, ঠিক আছে? এটা দেওয়া আছে ওই যে পেজ 3189 এবং পেজ 3191 এর মাঝে এটা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে আর কি। ওকে, সো আমি দেখি কিভাবে করে। সো সাপোজ একটা জায়গায় যখন বিল্ডিং এ টেস্ট করা হয়, অনেকগুলা বোরহোল করা হয়, বোরহোল অনেকগুলো হোল করে সয়েল স্যাম্পল ডিফারেন্ট লেয়ার থেকে তুলে তুলে টেস্ট করা হয়। সো আমি এখানে নাম দিছি BH1, মানে কি একটা বোরহোল, বাট এরকম অনেক জায়গায় বোরহোল করা হয়। ইভেন এমনও হয় একই জমির এক সাইডে এ টাইপের সয়েল হইতে পারে, আর বি টাইপের সয়েল হইতে পারে, এমন হইতেই পারে। এটা 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 মানে অবাক হওয়ার মতো কিছু নাই। কথা বুঝতে পারছি? জি স্যার। তো এই জন্য সয়েল টেস্ট করা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানুষজন পয়সা খরচা করতে চায় না। ওকে, সো এখানে একটা টেস্টের ডাটা দিয়েছি আর কি। এটার সাথে ম্যাথের কোনো সম্পর্ক নাই, শুধু just জানানো আর কি। ইভেন ম্যাথে কখনো সয়েল টেস্টের ডাটা দিব না, ওগুলো পড়তে বলবো না, আমি আগেই বলে দিব সয়েল টাইপ কি, ঠিক আছে? ওকে, এখন বলছে সয়েল টাইপ করার নিয়ম হচ্ছে, এখানে সুন্দর মতো বলছে সয়েল প্রপার্টি করতে হবে কি অ্যাটলিস্ট 30 মিটার গভীর পানি যাইতে হবে, বুঝছো? মানে মিনিমাম 30 মিটার, বা এটাকে 30 ফিটে আনলে মিটার 100 পর্যন্ত ফিট। স্যাম্পল কালেক্ট করা হ্যাঁ, লাগবে। হ্যাঁ, মিনিমাম মিনিমাম যেটা ফিটে কনভার্ট করলে 100 ফিট আসে, ঠিক আছে? সো এখানে কি দেখাচ্ছে যে 5 ফিট নিচে একটা স্যাম্পল নিচে, 10 ফিট নিচে, 15 ফিট নিচে, 20 ফিট নিচে, 25 ফিট নিচে, এরকম করে 100 ফিট নিচে পর্যন্ত। ঠিক আছে, এবার এগুলা প্রতিটা লেয়ারে সয়েল নিয়ে অ্যাসপিডি টেস্ট করছে, ঠিক আছে? এটা জিওটেকের টেস্ট, অ্যাসপিডি টেস্ট করে ধরো এই একটা ওই লেয়ারে পাইছে 30, আরেক লেয়ারে পাইছে 13, আরেক লেয়ারে পাইছে 24, এইভাবে করে ভ্যালু গুলো পাইছে, বুঝছো? জি স্যার। ওকে, এবার আসি কিভাবে ক্যালকুলেশন করে। এই যে ওকে, তো এই যে সূত্রটা, এই সূত্রটা একটু যদি সুন্দর করে লিখি, এখানে বলতেছে সামেশন অফ ডি বাই সামেশন অফ D/N। এটা মানে কি? সামেশন অফ ডি মানে সকল দূরত্বের যোগফল। তো এখানে সম্পূর্ণ দূরত্ব কত আসবে? 100 না? বুঝছো উপরে 100 লেখার কাহিনী, বুঝছো? জি স্যার। স্যার ওকে, একটা জিনিস স্যার, স্যার একটু হ্যাঁ, এই যে সয়েল টেস্টের এই যে এটা দেখা যাচ্ছে স্যার, BH1 স্যার, এইটা স্যার আমরা কোথায় পাবো স্যার এটা? এটা হচ্ছে সয়েল টেস্টের রিপোর্টে দেওয়া থাকে এটা। মানে এটা কি আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে নাকি স্যার? এটা তো আমরা না মানে না না না, আমি বাস্তবে শুধু এটা শুধু বাস্তব এমনি just দেখাইলাম, এটা তুমি রিয়েল লাইফ পাবা। আমি কোশ্চেন এরকম কিছুই কমপ্লেক্স এরকম কিছুই করবো না। তাহলে স্যার এটা কি আমাদের যে বিএনবিসি কোড এখানে তো স্যার এই যে 79 থেকে 81 পর্যন্ত পাচ্ছি না স্যার এটা। না না না, এটা তো আমি জাস্ট বানাই দিছি আর কি তোমাকে, জি স্যার। এটা নাই। এটা জাস্ট আমি তোমাকে জাস্ট ক্যালকুলেশনটা শেখানোর জন্য, যে কেমনে ক্যালকুলেশন করে সেটা শেখানোর জন্য কিছু ডাটা দিছি আর কি, তোমাকে বুঝাচ্ছি। শুধু ওই পৃষ্ঠা বিএনপিসি তে কোনো অঙ্ক করা নাই, বিএনপিসি তে শুধুমাত্র সূত্রগুলো লেখা আর শুধু গাইডলাইন দেওয়া, যে কতটুকু ডেথ পর্যন্ত হিসাব করব, এর বেশি করব কিনা, কম করা যাবে কিনা, মানে গাইডলাইন, এটা আইন, বুঝছো? বিএনপিসি কিন্তু এটা শুধুমাত্র একটা আইন, যে এই আইন আমাকে মেনে চলতে হবে, বুঝছো? জি স্যার। ওকে, এবার আসি এটার ব্যাপারে। এখন এখানে উপরে ডি কি? উপরে ডি হচ্ছে প্রতি লেয়ারের ডেপথ। এখন প্রতিটা লেয়ার কত? 5 ফিট করে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আসলে লেখার নিয়ম হচ্ছে, লেখা দরকার ছিল 5/30, মানে ফার্স্ট লেয়ারের জন্য। পরের লেয়ারের জন্য লেখা দরকার ছিল 5/13। হ্যাঁ, পরের লেয়ারের জন্য কত দরকার ও ছিল? আচ্ছা। প্লাস 5/24। আমি কি করছি? একবার 5 কমন আর নিয়ে নিছি, কমন, বুঝছো? জি স্যার, আর কমন কমন নিয়ে বাকিগুলো কি লিখছি? ইনভার্স করে দিছি 1 আর কি। বাই, আচ্ছা 1 বাই হচ্ছে 31 বাই, হ্যাঁ, বুঝছো? সো ডট ডট দিছি কেন? আমার জায়গা নাই, বাট তোমার কিন্তু সবগুলা যোগ দিতে হবে আর কি। তো সবগুলা যোগ দিলে আমার এরকম আসছে 26.3 আসছে আর কি, বুঝছো? 26.3। এবার সাইড ক্লাস দিয়ে স্যার আপনি এসসি হ্যাঁ, কিভাবে এটা কেমনে বলছেন? হইলো? ওই যে বিএনবিসির ওই পেজে গেলে লেখা আছে যে ওই 10-এর নিচে হইলে এ,
তো 10-এর বেশি হলে বি, 30-এর মানে কি ওইসব লেখা আছে আর কি। আমি আমার কাছে আপাতত বিএনপিসি মানে এখানে দেখাতে পারতেছি না, বাট তুমি যদি ওই স্যার পেজে এখানে যাও। আছে, স্যার লে- ডেসক্রিপশন এখানে আছে। হ্যাঁ, আপনি যদি দেখো বলেন তো যে কি লেখা। এসটি যদি থাকে, অবশ্যই এন দেখো, এন এন এর লাইনটা দেখো, এন এর কলামটা দেখো, এনএস দেখেন লেখা এখানে। আছে। হ্যাঁ, ও এনএস হচ্ছে স্যার ব্লক অবলিক মানে 30 সেন্টিমিটার, এটা আর কি। এখন কি তো লেখছে, এটা সি তে কি লেখা দেখো তো, 50 থেকে সিটা কি লেখা। 50 থেকে, হ্যাঁ মানে 15 থেকে 50 এর মাঝে। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে বলা আছে যে 15 থেকে 50 স্যার। 50 থাকতে হবে। 50 হচ্ছে। So, আমার ভ্যালুটা কি আমার তো স্যার এর মাঝে, কত 26.3। এই জন্য সি, বুঝছো। আর এসডি আর তে ডি এ হচ্ছে কি বলা, 15, এসডি তে স্যার 15 হচ্ছে মানে ছোট হতে হবে, 15 হচ্ছে কম। 15 থেকে কম। আচ্ছা, 15 মানে আর কি, বুঝছো হ্যাঁ কেন। 15 থেকে কম, 15 থেকে কম হতে হবে। আর স্যার সো আরেকটা বুঝছো। এটা হ্যাঁ, হচ্ছে বলো এন বলো। দিয়ে, এন দিয়ে স্যার দুইটা, তিনটা হচ্ছে বের করা যেতে পারে। সেটা হচ্ছে এসবি, হ্যাঁ, তিনটা মানে কি, ওই যে ভি আর এস সি, মানে এস এন আর এসবি কি। এসসি আর এসডি। জি স্যার, হ্যাঁ, আমরা শুধু এটা এন এন করবো। জি স্যার এন দিয়ে তাহলে স্যার এই তিনটে হবে। এখানে আবার কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্ক দেওয়া আছে স্যার, এগুলা কিভাবে কি করবো স্যার? ওইগুলো এন্ড হবে না, মানে এন এর সূত্রে না এগুলা মনে হচ্ছে। ওই যে ওই সকল ক্ষেত্রে যে এই টেস্ট গুলো করা লাগবে আর কি, তখন এই যে এগুলো হয়তো। এই জিনিসপত্র আনা লাগে আর কি। ও, কি স্যার? ওকে, সো এবার হচ্ছে ওই যে পেজ 3198, এই যে কিছু পৃষ্ঠা লেখছি আর কি। সো ওই সকল পৃষ্ঠা যদি যাই আমরা, সো একটা ইম্পর্টেন্স টেবিল পাবো আমরা, একটা ইম্পর্টেন্স ফ্যাক্টরের টেবিল। এখন আমাদের বিল্ডিং অকুপেন্সি ক্যাটাগরিতে কততে পড়ে। স্যার 4 এ এক মনে হয়। 2 3 4, ফোর গুলো আল্লাহ রে আল্লাহ, সব ভুলে গেছে। বলো কে বলবা, 1 2 3 4 মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে। রেসিডেন্সিয়াল বিল্ডিং। স্যার 3 স্যার 3। 2 না? না, 2, ইয়েস 2 2। দুই হবে স্যার। তাহলে 2 এর বড় হিসাবে তাহলে আমার আয়ের ভ্যালু কত। 1। 1। 1। 1 জি তাহলে এল আমি এক আর আয়ের দুইয়ের জন্য ভ্যালু ওয়ান। পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে আমি পেয়ে গেছি আমার আয়ের ভ্যালু 1, বুঝছো। এবার সো তো আর এর ভ্যালু এক্সপ্রেস করে বলবো। আমার ত্বরণ বের করতে কি কি লাগতো। আমার ত্বরণ বের করতে লাগতো জেড, আমার ত্বরণ বের করতে লাগতো আই, আই লাগতো আর, আর আর কি লাগতো সিএস। সো জেড সিএস। পাইছি, এখন আমি আই পাইলাম, বুঝছো। জি স্যার। এখন শুধু আমার বাকি আর আর সিএস বাকি। ওকে, আচ্ছা, স্যার এবার এটা আমরা শিখবো টাইম বুঝলাম। পিরিয়ড বের করা। এবার আমরা শিখবো টাইম পিরিয়ড বের করা। সো টাইম পিরিয়ড বের করার ফর্মুলা হচ্ছে এটা, সিটি এইচ টু দি পাওয়ার এম। অবশ্যই এই ম্যাথটা করতে হইলে হাইট মিটারে বসাইতে হবে। আবারও বলি, আমার বিল্ডিং এর হাইট মিটারে বসাইতে হবে, বুঝতে পারছি। স্যার এই যে তোমরা যদি বিএনবিসি তে যাও, টেবিল 6.2.20 বা উপরে যে পেজ নাম্বার গুলো মেনশন করছে সেখানে গেলে এই টেবিলটা পাবা। আমাদের বিল্ডিংটা কি কনক্রিটের না, আমরা স্টিল বিল্ডিং করতেছি না, দিস ইজ কংক্রিট। ইসেন্ট্রিক্যালি বেসড স্ট্রাকচার করতেছি না, অলাদারও না। তাহলে কনক্রিট যদি হয়, তাহলে আমার সিটির ভ্যালু কত। আমার যে সূত্র, সিটির ভ্যালু হবে 0.0466, আর আমার উপরে যে এম এম এর পাওয়ার, এম কত বসবে 0.9, বুঝতে পারছি। তাহলে তুমি যদি স্টিল বিল্ডিং করো, তাহলে সূত্র কিন্তু আলাদা, মানে সূত্রের ভ্যালু গুলো আলাদা, বুঝতে পারছি। ক্লিয়ার। এই চারটা কত পেজ পাওয়া যাবে স্যার? কত? এই যে এখানে কোন একটা পেজ হবে আর কি, পরে খুঁজে দেখো, সমস্যা নাই। আপাতত শিখো, পরে ক্লাস শেষে খুঁজে খুঁজে দেখো। 3209 পেজ। ওকে, এবার আসি। সো আমার সিটি কত বসাইলাম, এম কত বসাইলাম,
আমার বিল্ডিং এর হাইট হচ্ছে 102 ফিট, একদম বেস থেকে টপ পর্যন্ত 102 ফিট। তোমার যদি মনে থাকে লাস্টের ম্যাথ করার সময় আমরা 90 ধরছিলাম, কেন? নিচের 12 বাদ দিছিলাম, বাট এবার 12 সহ আসবে, নিচের বেসমেন্ট সহ আসবে 102 ফিট। 102 ফিটকে 3.28 দ্বারা কেন ভাগ দিচ্ছি? ফিটে নিচ্ছি স্যার, মিটারে নিচ্ছি স্যার। মিটারে নিচ্ছি। হ্যাঁ, মিটারে নিচ্ছি। মিটারে নিয়ে পাওয়ার 0.9 দিলাম। সো দেখো ক্যালকুলেশন করলে মিলে কিনা। আমার আসছে 1.028 সেকেন্ড আসছে। স্যার 0.04 মানে সিটির মানটা স্যার, সিটির মানটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা তো দেখাইলাম কিছুক্ষণ আগে। ও বুঝছো? আচ্ছা আচ্ছা, জি স্যার। কনক্রিট। জি স্যার। স্যার এই ম্যাথ গুলো স্যার 10 বছর প্র্যাকটিস করা লাগবে স্যার। স্যার 5 এটা তো ইঞ্জিনিয়ারিং। স্যার আয়ের মানটা তো একটু প্রবলেম। কি প্রবলেম বলো? স্যার আয়ের মানে 1 নিলাম কি কারণে? হ্যাঁ, ওইটা 2 কেউ নাম্বার একজন বলো ক্যাটাগরির দেখি। মধ্যে পড়ছে, বিল্ডিংটা 2 নাম্বার ক্যাটাগরি, যার কারণে ওইটার ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। যদি 3 নাম্বার হতো 1.25, 4 নাম্বার হলো 1.50, 1 এবং 2 হচ্ছে 1। আমাদের কিন্তু দুই বিল্ডিংটা 2 নাম্বার নাম্বার ক্যাটাগরিতে পড়ছে। কিন্তু 2 নাম্বার বিল্ডিংটা পড়লো কি জন্য? ওটা 2 নাম্বার কি জন্য বললো? আমাদের এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এরকম অনেক ধরনের একটা পেজ আছে, সেই পেজে সব ধরনের কিছু লেখা আছে যে 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, কোন ধরনের বিল্ডিং 1 নাম্বারে পড়বে, কোন ধরনেরটা 2 নাম্বারে পড়বে, কোন ধরনেরটা 3 নাম্বারে পড়বে, এরকম একটা ছক আছে, ওই টেবিলটা দেখলেই দেখতে পারবে। এটার জন্য তোমরা কষ্ট করে উইল লোডার স্লাইডটা খুললে ওখানে পেজ নাম্বারটা বলা আছে, অথবা ক্লাস শেষে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদের গ্রুপে বলে দিবে পেজ নাম্বারটা কত। এখানে স্পষ্ট একদম ডিটেইল ভাষায় লেখা আছে, পড়লেই বোঝা যায়, তাই না? ওখানে বিল্ডিং এর স্পষ্ট করে লেখা আছে। ওকে, এই ভ্যালু কি মিলে কিনা? জি স্যার মিলে। ওকে, সো আমি টি এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমার কি টি এর ভ্যালু পাইছি, আমার সয়েল টাইপ কত? সি টাইপ। তোমরা বলো সূত্র কোনটা ইউজ করব? টাইম দেখো, সয়েল টাইপ হচ্ছে সি, বলো কোন সূত্র ইউজ করব? স্যার 2 নাম্বারটা, 3 নাম্বারটা স্যার, 3 নাম্বারটা। 3 নাম্বারটা স্যার। 3 নাম্বারটা, হ্যাঁ। বুঝছো? স্যার এটাতে একটু প্রবলেম সিজির মাঝখানে স্যার, একটু ক্লিয়ার করে দিত, 1.08। স্যার এটা বুঝি নাই, আরেকবার বোঝাই যাচ্ছে। একটু ক্লিয়ার করে দিলে স্যার ভালো হতো। টাইম পিরিয়ড কত দেখো? 1.028। 1.028। আচ্ছা, আমার সয়েল টাইপ কি? টাইপ সি, মানে সি টাইপের। এই যে 1 সেকেন্ড সময়, এই সময়টা তাহলে কি 0.6 থেকে 2 এর মাঝামাঝি না? জি স্যার। জি স্যার। তার মানে কি টিসিটিডি এর মাঝামাঝি। সো টিসিটিডি কই এখানে? ও আচ্ছা স্যার। তো আমরা কোন সূত্র ইউজ করব বুঝতে পারছি? জি স্যার বুঝছি। জি স্যার। আর মানে আমার যে সূত্র সিএস, এই সূত্র, এখন এই যে আমি সূত্রটা ইউজ করব, এই সূত্রে আমার কি লাগবে? টিসি আর টি। টি তো পাইছি, তাহলে টিসি কত বলো, এটা কত? 0.60, এটা হবে নাকি? হ্যাঁ 0.6, কারণ আমার যেহেতু সয়েল টাইপ সি, আমার টিসি কত হবে? 0.6। 0.6। বুঝছো? আমার এটা কত? এটা কত? স্যার 1। ইয়েস 1, যেহেতু আমি ড্যাম্পিং নিয়ে কোনো কাহিনী করি নাই, 1। আমার এস কত? এস 1.15। এই তো গুড, শেষ। সো ভ্যালু সব পেয়ে গেলাম আমরা। স্যার এটা 1, ওইটা বুঝলাম না স্যার। এটা 1 কেন ড্যাম্পিং বলো ইউজ দেখি করে কে নাই তো। বলছে? বলেছিলাম বাই ডিফল্ট 1 হবে। ড্যাম্পিং ইউজ না করলে হ্যাঁ স্যার বাই ওই ডিফল্ট, কনজাম দিব স্যার। হ্যাঁ অলওয়েজ 1। স্যার এটা হলো এটা মান না কনস্ট্যান্ট। 1.15 কিভাবে হলো স্যার? এটা একটু ওই এস এর ভ্যালুটা এই দেখ, দেখো, এসসি তে এস এর ভ্যালু দেখ। বুঝছো? জি স্যার।
প্রচুর ঝামেলা আছে স্যার অঙ্ক। মজা, স্যার এই এটা হচ্ছে 1.5 মজা। ঘন্টা পরীক্ষার মধ্যে স্যার এত কিছু খুঁজে বের করতে করতে তো স্যার 1.5 ঘন্টা চলে যাবে। এই জন্য তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই জন্য তো স্যার মনে হয় স্যার প্রশ্নের মধ্যে যদি বলে দেন এত পৃষ্ঠায় আছে তাও স্যার বাড়ি করতে করতে সময় শেষ। স্যার সূত্র মনে রাখা স্যার এই পেজ নাম্বার মনে রাখায় তো স্যার মনে এই রাখবে কেন, জন্যই তো তুমি স্যার করবা ওই যে লাইব্রেরিতেই পাওয়া যায় স্টিকি নোট না কি যেন বলে, ওগুলো 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 স্যার চিপকাই দিবা আর কি। স্যার কোনটা কোন পেজে আছে স্যার এটা আপনি যদি একটু আমাদেরকে নোট করে দিতেন স্যার আমাদের না না জন্য। না, এত কিছু করা যাবে না। শোনো, তোমাদের স্যার পূর্ববর্তী ব্যাচ সিনিয়ররাও এইভাবে পরীক্ষা দিয়ে পাশ করে গেছে, তোমরা পারবা, টেনশন কিছু নাই। স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি মনে হয় চান না আমরা একটু পাস করে বের হয়ে যাই। না না, অবশ্যই চাই। আমি চাই আমার স্টুডেন্ট কোয়ালিটি সম্পন্ন হোক। না স্যার স্যার, তাহলে কি বাদ থাকলো আর এর মানটা স্যার আমরা সিএসের মান তো আমরা পাবো বাইরের কাছ থেকে। হ্যাঁ, সব বাকি অংশ আড়াই ঘন্টা পেয়ে যাবো, সমস্যা নেই, আড়াই ঘন্টা পেয়ে যাবো। ওকে, এবার আসি। এটা যদি দরকার নাই, এটা কোন ক্যাটাগরি দরকার নাই, এটা এটা লাগে ডিজাইনে, মানে এটা তাও একটু জেনে রাখি। আমার বিল্ডিংটা কোন জোনে পড়ছে, জোন 2, এবং আমার সাইড ক্লাস কি, SC। তাহলে সেই হিসেবে আমার ক্যাটাগরি সি ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা যদিও আজকে আমাদের লাগবে না, এটা লাগে হচ্ছে তোমরা একটা জিনিস হয়তো শুনবা, বিল্ডিং ডিজাইন করতে লোড কম্বিনেশন লাগে। সো এটা থেকে যদি কারো ডি কম্বিনেশন পড়ে যায় আর কি, যদি কারো ডি পড়ে, তাহলে মনে করবা তার খবর আছে, মানে ডি কম্বিনেশনে অনেকগুলো কম্বিনেশন করতে হয়। যদি এটা এই কোর্স ব্যাপার না, এটা 4th ইয়ার একটা ডিজাইন কোর্স আছে, তখন এটা ভালো মতো বুঝতে পারবো আর কি। মানে স্যার ডি কি স্যার, এটা কি মানে ক্ষতিকারক নাকি উপকারক? ডি হচ্ছে, ডি ক্যাটাগরিতে পড়া মানে হচ্ছে তোমার বিল্ডিংটা হচ্ছে ডি ক্যাটাগরিতে পড়া মানে ভূমিকম্প প্রবণ অবস্থায় আছে, খুবই সেন্সিটিভ ভাবে ডিজাইন করতে হবে। ও মানে এই আচ্ছা সকল ডি ক্যাটাগরিতে বিল্ডিং খুবই করা লাগবে আর কি। তুমি দেখো ডি কতটা মানে বেশিরভাগ জায়গায় দেখো ডি লেখা, দেখো লক্ষ্য করছো? অনেক জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডি লেখা। তার মানে দেখো, যে সকল বিল্ডিং ক্যাটাগরি 4, কথা বুঝো, যে সকল বিল্ডিং ক্যাটাগরি 4 তাদের জন্য ম্যাক্সিমাম ডি হবেই। মানে জোন ওয়ানে যদি সে না পড়ে, তার ডি ক্যাটাগরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো ওই সকল বিল্ডিং খুবই সাবধানতার সাথে বুদ্ধিমত্তা ইউজ করে সময়ে ডিজাইন করতে হবে। আর এখানে আমরা জোন 2 কিভাবে নিলাম স্যার? এই বলো কি একজন জোন 2 কিভাবে বুঝলাম? এটা হচ্ছে তো ওই যে এটা 3060 আর 3061 পেজের ওইটার অনুযায়ী, হ্যাঁ শুরুতেই ছিল ঢাকা হচ্ছে জোন 2 হ্যাঁ আন্ডারে পড়ছে। ও এক একটা জেলা এক একজন আন্ডারে পড়ছে, একদম শুরুর পেজ নাম্বার গেলে পাবা। ঠিক আছে, 3060 আর যদিও 61 62 যদিও এই টেবিলটা আমাদের এখন লাগবে না, কিন্তু এই টেবিলটা যা শুধু এটার সাথে ম্যাথের কোনো সম্পর্ক নাই, এটা শুধুমাত্র তোমাদের শিখায় রাখলাম বা জানায় রাখলাম যে এটা আমাদের ভবিষ্যতে 4th ইয়ারে গিয়ে কোনো এক সময় কাজে লাগবে, ডিজাইন ল্যাব কোর্স করতে গেলে, ঠিক আছে? ওকে, এবার আসি আর এর ভ্যালু। এখন কথা হচ্ছে আর এর ভ্যালুটা তোমরা কেমনে খুঁজে আমি জানি না, ওই উপরে কোন একটা পেজে হবে আর কি। আর এর ভ্যালু নিয়ে 3টা পৃষ্ঠায় মনে হয় ব্যাখ্যা আছে, 3 পৃষ্ঠা। ওটা মনে হয় ওই যে 808 না 805 জন, এই পৃষ্ঠা নাম্বার কত, আর ওই যে 3202 থেকে 3205 এর মাঝে মনে আছে। আমি আসলে ছোট একটা পার্টি স্ক্রিনশট নিছি, তো ওইখানে কোন এক চিপায় তুমি পাবা এই যে এই জিনিসগুলো পাবা আর কি। আমি জানি না কেউ খুঁজে পাইছো কিনা বইয়ের মধ্যে। আর পেজ নাম্বার কত স্যার এটা একটু স্যার? 3200 কতজন দেখলাম? 3202 থেকে 3205। 3202। ওখানে কোথাও একটা এই লেখাটা পাবা, স্পেশাল রেইনফোর্স কনক্রিট মুভমেন্ট ফ্রেম, এবং এইটা মনে হয় কোন একটা পৃষ্ঠা শুরুতে পাবা, মোস্ট প্রবাবলি 3205 পৃষ্ঠার শুরুতে পাবা। 3204-এ স্যার, 4 তাহলে 3204 3204 শুরুতে আছে, 3204 শুরুতে আছে তাহলে। এখন একটু কষ্ট করে এই টেবিলের উপর একটা ক্যাপশন ছিল, ক্যাপশনটা পড়ো তো, মানে টেবিলের উপরে ওই যে ওই বিএনবিসি তে কিছু একটা লেখা আছে,
টেবিলের উপরে কিছুটা লেখা আছে, কেউ একটু পড়ো তো, কেউ একজন যদি কারো কাছে বিএমসি থাকে। স্যার আপনার কথা বুঝি নাই। আমি এই যে যেই টেবিলটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই টেবিলটা যে একজন বললো 3204 পৃষ্ঠায় পাইছে। এখন অবশ্যই প্রতিটা টেবিলে একটা নাম থাকে, এই টেবিলের উপরে একটা সুন্দর নাম আছে এবং নামে একটা কিছু একটা লেখা আছে, কি যেন লেখা আছে, বিল্ডিং না কি যেন লেখা, সি পয়েন্ট না ডি পয়েন্ট লেখা। এখানে প্রতিটা টেবিলের সামনে এ বি সি ডি এরকম লেখা। স্যার স্যার কিছুই তো এরকম লেখেনি। তো কিছু লেখা নাই স্যার, কিছুই লেখা নেই স্যার। আছে কিছু আছে, লেখা নাই তাহলে এরকম। আগের পৃষ্ঠায়, তাহলে আগের পৃষ্ঠার নিচে, তাহলে আগের পৃষ্ঠার নিচে লেখা আছে সি বা বি এরকম কিছু একটা লেখা আছে। স্যার বি বি বিল্ডিং ফ্রেম সিস্টেম স্যার। না না, সি না, এটা সি মনে হয় প্রশ্নত। সি হ্যাঁ দিয়ে সি, মুভমেন্ট কি লেখা বলো তো পড়ো। মুভমেন্ট স্টিং ফ্রেম সিস্টেম। আর কিছু লেখা নাই, কনক্রিট কনক্রিট কিছু লেখা নাই, কনক্রিট লেখা নাই। না স্যার, নো শেয়ার ওয়াল এরকম কিছু একটা লেখা আছে। আর তার আগে একটা হচ্ছে বিল্ডিং এর ভিতরে বিল্ডিং ফ্রেম সিস্টেম, আর এটা হচ্ছে মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এটা তো স্যার লেখা আছে। সিতে কি লেখা বলো তো, সিতে কি লেখা? সিতে মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, নো শেয়ার ওয়াল। নো শেয়ার ওয়াল। হ্যাঁ, আমাদের বিল্ডিং আমরা শেয়ার ওয়াল ইউজ করতেছি না, এই জন্য আমাদের সিতে গেছে, এবং আমাদের বিল্ডিং হচ্ছে ওই যে কি বলে ওই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই জন্য বুঝতে পারছি, এই জন্য আমরা ওই টেবিলটা সি চয়েস করছি। এছাড়াও ওই যে বি ডি প্রতিটার উপরে নাম লেখা আছে, কোনটা আমাদের স্পেসিফিক স্টিল লেখা, তাহলে সেক্ষেত্রে আমি স্টিল এটা চয়েস করবো, বুঝছো? ক্লিয়ার? স্যার এখানে শেয়ার ওয়াল ইউজ করলাম না স্যার, এটা কিভাবে বুঝবো স্যার যে আমি শেয়ার ওয়াল ইউজ করিনি স্যার? যেমন আমি তো শুরুতে আমার বিল্ডিং এ যে প্ল্যান দিছি শেয়ার ওয়াল নাই কোনো। ও স্যার। আর তুমি যখন যখন ডিজাইন করবা তোমার টিম তখন ডিসিশন নিবে শেয়ার ওয়াল দিবে কিনা। আর ডি ক্যাটাগরির বিল্ডিং যদি হয় শেয়ার ওয়াল তো দিবেই মাস্ট, আর ওকে বেসিক ক্যাটাগরি 4 হলে শেয়ার ওয়াল দিবেই। শেয়ার ওয়াল দিলে স্যার আমি কোনটা নিব স্যার এখান থেকে স্যার? ওখানে লেখা আছে, কোথাও একটা লেখা আছে উইথ শেয়ার ওয়াল, যেটা লেখা আছে দেখো, ডি অথবা ই কোথাও একটা লেখা আছে। বি তে লেখা আছে বিল্ডিং বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ শেয়ার ওয়াল, তাহলে তাহলে বি ইউজ করব। আচ্ছা এবার আসি, এখন যে তিনটা ভ্যালু এর মধ্যে আমি কোনটা নিব, এটা প্রশ্ন আসে। কখনোই কখনোই এটা মানে এটা হয়তো পরীক্ষা আসতে পারে, পরীক্ষা এটা ইউজ করতে বলতে পারে, রিয়েল লাইফে অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম এই সিস্টেম ইউজ করা যাবে না, রিয়েল লাইফে কখনোই যাবে না। স্যার কোন তিনটা স্যার? কোন লাল লাল দেখা যায় না, এই যে আমি বাউন্ডারি করে দিছি, দেখা যাচ্ছে, কি করবো স্যার এটা বুঝতেছি না। বললাম যে এটা ইউজ করা যাবে না। রিয়েল লাইফে বিল্ডিং ডিজাইন করার সময় কখনোই অর্ডিনারি ধরা যাবে না, অর্ডিনারি মানে সাধারণ, সাধারণ স্ট্রাকচার ধরে করা যাবেই না। তাহলে ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট ফ্রেম সিস্টেম অথবা স্পেশাল সিস্টেম এর মধ্যে একটা করা লাগে। যদি প্রশ্নে কিছু বলা না থাকে, হ্যাঁ আমি বলি, যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে আমরা ইন্টারমিডিয়েটটা ধরবো। স্যার এই তিনটার আগে মানে তো 5 ধরবো, তাই তো স্যার? হ্যাঁ, প্রশ্নে যদি কিছু বলা না থাকে তাহলে আমরা ধরে নিব ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম সিস্টেম। বুঝতে পারছি? আচ্ছা এখন একটু বলি, এটা তো অনেক বড় নাম লেখা, এগুলাকে একটু আদর করে শর্ট নামে রাখা হয়, এটাকে অনেক সময় কোয়েশ্চেনে এরকম লেখা হবে, বুঝে নিতে হবে, এটা বুঝাচ্ছি। ও লাস্টে তো লেখা আছে স্যার প্রত্যেকটা প্রশ্নের এসএমআরএফ, এটাকে আমরা আদর করে ডাকি আইএমআরএফ, এটাকে ডাকি আমরা ওএমআরএফ। আমরা এটা হচ্ছে পরীক্ষায় এরকম শর্ট ফর্ম ইউজ করব, তো বুঝে নিতে হবে কোনটা বুঝাচ্ছি। আমি পরীক্ষায় ওএমআরএফ দিতে পারি সমস্যা নাই, কিন্তু রিয়েল লাইফে ওএমআরএফ দিয়ে কখনো ডিজাইন করা যাবে না। পরীক্ষায় এটা আসতে পারে, টাস্কে আসতে পারে, কিন্তু রিয়েল লাইফে এটা ইউজ করা যাবে না। আমি বুঝাতে পারছি? আর কোশ্চেনে কিছু বলা না থাকলে কোনটা ইউজ করব? ইন্টারমিডিয়েট স্যার, আইএমআরএফ। আইএমআরএফ। তাহলে আর এর মান কত?
আনসার 5, তখন 5 হবে। 5 হবে। 5। সো আমরা এতক্ষণ স্যার ধরে, তার মানে দেখো, তোমাদের ছোট ভাই যদি কেউ থাকে ক্লাস 9-এ পড়ে, হ্যাঁ, ওরাও কিন্তু এফ ইজ ইকুয়াল টু এম এ অঙ্ক করে না? জি স্যার করেছি। এতক্ষণ ধরে আমরা কি শিখলাম জানো? এতক্ষণ ধরে আমরা শুধু ত্বরণ বের করে শিখলাম। জি স্যার। এতক্ষণ ধরে আমরা ত্বরণ বের করার জন্য যে সকল সূত্র দরকার সে মানগুলা বের করলাম এতক্ষণ ধরে, বুঝছো? তো তাহলে কি অঙ্ক কি আমরা কিছুই শেষ করতে পারিনি, শুধু ত্বরণ বের করে শিখলাম স্যার? হ্যাঁ, আজকে আমরা ত্বরণ বন্ধ করে শেষ করব, কালকে আমরা বাকি পার্টটা শিখবো অঙ্কের। জি ও স্যার। স্যার, এখানে একটা কথা আছে স্যার, আমার কি প্রশ্নটা। কোনো কথা নাই। স্যার এই স্যার আমার পড়ার কথা বিষয় আছে। স্যার, বুঝে স্যার নাই, আমরা বলো। ম্যাথ করতেছি নাকি স্যার থিসিস করতেছি স্যার? আমরা একটা 3 ক্রেডিট কোর্সের একটা পড়াশোনা করতেছি আমরা। স্যার ফাইনালি কি একটা ম্যাচই থাকবে? না না না, এই একটা থাকবে 8 কোয়ার 6 মার্ক, আর থাকবে উইন্ড 6 মার্ক, 12 মার্ক শিওর 40-এ। স্যার আমাদের অলরেডি স্যার 3 ইম্পর্টেন্ট কোনটা ঘন্টা বেশি? আমার তো মনে হয় স্যার ম্যাথটা যদি দিয়ে দেন এখন, তারপরে মনে হয় শেষ হবে না ফাইনালে। হবে হবে। আরে ম্যাথ সহজ আছে, ম্যাথ প্র্যাকটিস করলে সহজ পাবে। ম্যাথ সহজ, এটা এটা বেশি ব্যাখ্যা করে বলছি তো এই জন্য সময় লাগতেছে, মানে তোমার তো কোডটা বুঝো না, আমি কোডটা পরিচিত করতেছি এই জন্য সময় লাগতেছে। কোডটা দুই ভাই, আসলে ম্যাথ কোডটা খুবই সহজ। দুইবার করলে বুঝতে হবে আসলে কত এই জন্য বলি, এই জন্য টাস্ককে বেশি জোর দিতে হয়, টাস্ক বেশি করলে ইজি, ম্যাথ খুবই ছোট। ওকে, সো এতক্ষণ ধরে এই যে সূত্র পাইলাম, এখন আমি কি করছি, এই সূত্রে এই যে মান সিএসসি বসাইতে সূত্র হবে। বসাইলাম। হ্যাঁ, এরপর কি করলাম, মান বসাইলাম। আশা করি মান বসানো কারো সমস্যা নাই। না স্যার, গুণ দাও, কত আসে দেখো। গুণ দিয়ে দেখো কত আসে। স্যার একটা জিনিস কি স্যার, এই ম্যাথ স্যার মানে বিভিন্ন ভাবে ঘোরানো যেতে পারে স্যার, এই ম্যাথ বিভিন্ন কিছু এর হইতে জন্য পারে। তো ভাঙ্গে ভাঙ্গে কোডটা বুঝাইলাম, এই জন্য তো বলছি পরীক্ষা ওপেন বুক, মানে এটা তোমাকে পুরা বিএনপি সামনে দিব পরীক্ষা এলাও। স্যার এইটাই তো স্যার সমস্যা স্যার, কোন দিকে স্যার কয়টা প্র্যাকটিস করবো স্যার? দেখা যায় সর্বোচ্চ 1 2 3টা প্র্যাকটিস করলাম স্যার। 0.0447। হ্যাঁ, 0.045, খুবই সামান্য ত্বরণ। এই সামান্য ত্বরণে বিল্ডিং খবর হয়ে যায়, বুঝছো? এইটুকু স্যার ঝামেলা শুরু হয় স্যার, হ্যাঁ, এইটুকুর জন্যই স্যার মানে মানে সমস্যা হইতে পারে। হ্যাঁ, মানে বিল্ডিং তো আর এত দূরে না, তো বিল্ডিং তো ভেবে দূরে না, মানে বিল্ডিং সামান্য দূরে, এতেই খবর হয়ে যায়। সামান্য দূরে মানে কি, সামান্য ত্বরণ আসে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ। মানে ম্যাক্সিমাম এই ত্বরণ আসতে পারে, মানে সবচেয়ে ভয়ানক ভূমিকম্পে এরকম ত্বরণ আসতে পারে। এর চেয়ে ভয়ানক পসিবল, এর চেয়ে ভয়ানক ভূমিকম্প আসতেই পারে, বাট এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম আশা করি। স্যার এটা ঢাকার জন্য স্যার, মানে ঢাকার জন্য, তাও আবার কি ঢাকার সয়েলটা যদি সি হয় এবং যদি 10 তলা বিল্ডিং হয় তার জন্য, কারণ বিল্ডিং এর হাইট চেঞ্জ হইলে সূত্র চেঞ্জ, সব চেঞ্জ, সবার তার জন্য মানে তখন আলাদা। এখন যদি ডি হয় তাহলে তো স্যার আবার এরকম মানে আরো বেশি সমস্যা ওখানকার। হ্যাঁ, ত্বরণ বেশি আসবে। ওকে, ত্বরণ এখনো শেষ হয় নাই, টেনশনে কিছু নিও না, ত্বরণ এখনো শেষ হয় নাই, এখন হচ্ছে আবার চেক দেওয়া লাগবে একটা। এখন মিনিমাম ত্বরণ বের একটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে এটা 0.67 বিটা জেড আই এস, এটার সাথে চেক দিতে হবে। ওকে, বসাইলাম 0.67, জেড এর ভ্যালু 0.2, আই হচ্ছে 1, এস হচ্ছে 1.15 বসাইলাম। আর শুরুতেই বলা ছিল বিটার ভ্যালু অলওয়েজ 0.11, বুঝছো? এটা গুণ দিয়ে পাইছে এটা। এখন নিয়ম হচ্ছে, এই যে এত কষ্ট করে এটা পাইলাম আর এই যে এটা পাইলাম, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আমি নিব। তাহলে স্যার পুরোটা নেই ভালো। কথা বুঝতে পারছি? আরে বিটার ভ্যালু কি স্যার কোশ্চেনে দেওয়া ছিল স্যার? না না, স্লাইড নাম্বার 2 তে দেওয়া ছিল।
বিটা ভ্যালু 0.11। স্যার এটা কি কোনো স্যার বিএনপিসি কোডের ভিতরে স্যার কি দেওয়া আছে স্যার হ্যাঁ, নাকি? কোডের ভিতরে বলা আছে। তুমি আমার এই স্লাইড 2 পিডিএফটা দেখো, তাহলে পেয়ে যাবে। পিডিএফ এর পৃষ্ঠা 2 তে দেখলে দেখবা বিটা ভ্যালু স্পষ্ট লেখা 0.11। স্যার এটা কি অলওয়েজ নাকি স্যার বিল্ডিং ওয়াইজ চেঞ্জ হতে পারে স্যার? অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ। তার মানে যদি এমন আসতো, এটা যদি এমন হইতো 0.05, তাহলে আমি এটা নিব। তার মানে এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আমি নিব। বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমার ত্বরণ। ওকে, আজকে আমরা আগাই না, আমরা কালকে হচ্ছে বেস শেয়ার এই পার্ট থেকে শুরু করব। স্যার আমার একটু মানে বেস প্রশ্ন শেয়ার আছে মানে স্যার। ফোর্স বের করতে শুরু করব। হ্যাঁ বলো। স্যার বলছি যে এর আগে যদি একটু বের করতেন, মানে আগের পৃষ্ঠাগুলো, একটা পৃষ্ঠা আরেকটা, বা না আপনি না বের করতে হবে স্যার, আমি 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 বের করতে হবে। স্যার আমি যেটা শুনতে চাচ্ছি যে স্ল্যাব থিকনেসের একটা কিছু জায়গাতে দেওয়া থাকলো আমাদের পরীক্ষায়, তো এই স্ল্যাব থিকনেসের কাজটা কি স্যার শুধুমাত্র ভূমিকম্পের জন্য কাজ করা লাগবে? না না, সব মানে ডিজাইনও লাগে, মানে ভূমিকম্পের না স্যার, ফোর্সেও মানে লাগে, না ওইটাও লাগে। আমি উইন্ডে কোনো কাজে লাগে কিনা এটা শুনতে চাচ্ছিলাম, স্ল্যাব না উইন্ডে থিকনেসের লাগে না, জন্য। আর্থকোয়াকে লাগে। আর্থকোয়াকে লাগে। এটা শুনতে চাচ্ছিলাম। আর্থকোয়াকে লাগে। কালকে আমরা এখান থেকে শুরু করব। কালকে আমরা বেস শেয়ার থেকে যাব, এখান থেকে বাকিটা শেষ করব কালকে আমরা, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।